আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠ নম্বর 189 থেকে 194 পর্যন্ত সুন্দরভাবে বোঝাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো প্রথমে 189 পৃষ্ঠা। এখানে দেখো বলা হয়েছে ঘনবস্তু দেখি। বিভিন্ন ধরনের ঘনবস্তু দেখি। আজ আমরা আমাদের চারদিকের বস্তুগুলো দেখে তাদের সম্বন্ধে জানব। এখানে দেখো দেওয়া আছে একটি ইঁট দেওয়া আছে, ঠিক আছে। এখানে ছক্কা, এখানে দেওয়া আছে ব্ল্যাকবোর্ড, আবার দেখো এখানে দেওয়া আছে পেন্সিল, এখানে দেখো দেওয়া আছে বাটি, আবার দেখো এখানে দেওয়া আছে একটি বল, এখানে একটি দেওয়া আছে পাথর, এখানে বই, এখানে একটা দুধের কৌটো দেওয়া আছে, এখানে গ্লাস, এখানে দেওয়া আছে চেয়ার, এখানে আইসক্রিম, এখানে একটা বাড়ি মানে ঘর। এবার দেখো এখানে বলা হয়েছে উপরে দেখা বস্তুগুলোর প্রত্যেকটা বস্তু কিছুটা জায়গা দখল করে আছে। এই বস্তুগুলো ঘনবস্তু। এখানে আবার বলা হয়েছে প্রত্যেকটা বস্তুর ড্যাশ ড্যাশ ও উচ্চতা আছে, মানে মনে রাখতে হবে দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে। অতএব এদের তিনটি মাত্রা আছে, তাই এরা ত্রিমাত্রিক। তো দেখো যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে, ঠিক আছে। এখানে লিখে নিচ্ছি আমি ঘন বস্তু। তোমরা এটা কিন্তু দাগিয়ে নেবে, এটা মুখস্থ করে নেবে। এবার দেখো পৃষ্ঠ নম্বর 109। এখানে বলা হয়েছে বিভিন্ন ঘনবস্তুর কতগুলো তল আছে দেখি। তল মানে হচ্ছে দেখো একটা নিচে তল আছে, এই একটি ইঁট আছে এখানে, আবার দেখো উপরে একটি তল আছে, আর চারদিকে কিন্তু চারটি তল আছে, ঠিক আছে। তো দেখো ইঁটের উপরের তল আয়তক্ষেত্রাকার মানে সমতল, ইঁটের এই রকম ড্যাশটি সমতল আছে। তো কতটি পাচ্ছি, একটি নিচে একটি উপরে আর চারিদিকে চারটি, মানে হচ্ছে 6টি। এখানে লিখে নেব 6টি। আবার দেখো এখানে বলা হয়েছে ইঁটের দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে। ধরো এ একটি তল আর এ একটি তল একটি ধারে কিন্তু এসে মিশেছে। তো ইঁটে এই রকম কতটি ধার আছে, এখানে দেখো অবশ্য এই ইঁটে কিন্তু 12টি ধার আছে। কীভাবে দেখো, নিচে পাবে 4টি, চার ধারে পাবে 4টি, 8টি হলো, আর উপরে পাবে দেখো 4টি। এগুলো হচ্ছে ধার, মানে এগুলো হচ্ছে ধার, বুঝতে পারলে, এগুলো ধার। মোটে পেয়ে যাবে 12টি। এখানে লিখে নেব 12টি। এবার দেখো বলা হয়েছে ইঁটের তলগুলো উঁচু নিচু নয়, তাই এগুলো কি হবে, সমতল হবে। এগুলো হচ্ছে সমতল। এখানে লিখে নেব সমতল। কিন্তু ভাঙা পাথরের উপরের তল উঁচু নিচু, তাই এই তল বক্রতল। ইঁটের একটি আয়তাকার তলের, তো দেখো ইঁটের একটি আয়তাকারের তলে কতটি শীর্ষবিন্দু আছে, এখানে দেখো 4টি শীর্ষবিন্দু পেয়ে যাবে। দেখো ধরো এটা উপরে একটি তল, ঠিক আছে। তো এই উপরে তলে দেখো একটি শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু, এগুলো শীর্ষবিন্দু, মানে দুটি সরলরেখা যেখানে এসে মিলিত হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। তো ইঁটের একটি আয়তাকার তলের কতটি পাবে, যে 4টি শীর্ষবিন্দু পেয়ে যাবে। এখানে লিখে নেবো আমি 4টি। একটি ইঁটের কতটি শীর্ষবিন্দু হলো, একটি ইঁটে কিন্তু 8টি শীর্ষবিন্দু হয়ে যাবে। উপরে পাচ্ছি 4টি, নিচে পাচ্ছি 4টি শীর্ষবিন্দু, মোটে হচ্ছে 8টি শীর্ষবিন্দু। বুঝতে পেরেছ? এবার দেখো নিজে করি। এখানে দেখো ঘনবস্তুর উদাহরণ দেওয়া আছে, বই আর বাক্স, তলের সংখ্যা, তলের ধরন, প্রান্তরেখার সংখ্যা আর শীর্ষবিন্দুর সংখ্যা এখানে কিন্তু বসাতে বলা হয়েছে। তো দেখো বই, তোমাদের পড়ার বই দেখবে, পড়া বইয়ে কিন্তু তল সংখ্যা হয় তোমার 6টি। ইটের মতোই বইটি দেখতে, তো এখানে কিন্তু তল সংখ্যা হয়ে যাবে 6টি হয়ে যাবে, ঠিক আছে। বই আর বাক্স মোটামুটি একই রকম দেখতে হয়, তাই হবে 6টি। আর তলের ধরন কি হবে, সমতল। সমতল এখানে লিখে নেব আমি সমতল।
এবার দেখো প্রান্ত রেখার সংখ্যা কি হবে, প্রান্ত রেখার সংখ্যা কিন্তু 12টি হয়ে যাবে, কেননা দেখো ইটের মতোই বই বাক্স দেখতে হয়, তাই এখানে হয়ে যাবে 12টি। এবার দেখো শীর্ষবিন্দুর সংখ্যা কী হবে, শীর্ষবিন্দুর সংখ্যা কিন্তু ইটের মতোই হবে 8টি, এখানে আমি 8টি লিখে নেব। এখানে বলা হয়েছে ইটের প্রতিটি তল আয়তাকার ও তলগুলো তার পাশের তলের সঙ্গে সমকোণে নত থাকে, তাই এই আকৃতির ঘনবস্তুর নাম আয়তঘন বা সমকোণী চৌপল। তো আয়তঘন বা সমকোণী চৌপল কাকে বলা তোমরা এখানে পেয়ে গেলে। এবার দেখো বিভিন্ন আয়তঘনের উদাহরণ, এখানে ড্যাশ 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 ইত্যাদি দেওয়া আছে। তোমরা দেখো এখানে করতে পারো, এখানে ধরো ইট করে দিলে, ঠিক আছে, এখানে ইট, এখানে ধরো তোমরা করে দিলে দেশলাই বাক্স, ঠিক আছে। তো এখানে লিখে নিচ্ছি আমি দেশলাই, দেশলাই বাক্স। আর এখানে তোমরা করে দিলে ধরো টেবিল, টেবিল। আবার দেখি লুডোর ছক্কার প্রতিটি তল বর্গক্ষেত্রাকার, বর্গক্ষেত্রাকার অর্থাৎ যে 4টি বাহু সমান হবে, ঠিক আছে। এই আকৃতি ঘনবস্তুর নাম ঘনক। ঘনকেও পাশাপাশি দুটো তল ড্যাশ ডিগ্রি কোণে নত, মানে 90 ডিগ্রি কোণে কিন্তু নত আছে। নিচে করে এখানে বলা হয়েছে যে ঘনকের উদাহরণ দাও, আর তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, তলের ধরন সেটা বসাতে বলা হয়েছে। ধরো এখানে আমি করে নিচ্ছি লুডোর ছক্কা, লুডোর ছক্কা। তো দেখো লুডোর ছক্কার তল সংখ্যা কী হবে, এটা দেখো ইটের মতোই দেখতে আছে মোটামুটি। তো তল সংখ্যা হবে 6টি, ধার সংখ্যা হবে 12টি, আর শীর্ষবিন্দুর সংখ্যা হবে 8টি, আর তলের ধরনটা হবে সমতল, সমতল। এবার দেখো পৃষ্ঠ নম্বর 191, এখানে একটি ফুটবল দেওয়া আছে, বলা হয়েছে ফুটবলের ড্যাশ মাত্র তল, এখানে একটি মাত্র তল আছে, তো লিখে নেব এখানে একটি। এই তলটি আয়তঘনকের তলের মতো নয়, তাই এটি বক্রতল, সমতল নয়, এটা হচ্ছে বক্রতল। ফুটবলের আকারের ঘনবস্তুগুলোর নাম কিন্তু গোলক, বুঝতে পারলে, এটা কিন্তু পেয়ে গেলে গোলক। তো তোমরা কি শিখলে, যে আয়তকার থাকলে সেটা হবে আয়তঘন, আর বর্গাকার থাকতে গেলে সেটা হলো ঘনক, আর যদি গোল থাকে সেটা হচ্ছে গোলক। এবার দেখো এখানে একটি বাটি দেওয়া আছে, অর্ধেক গোলককে অর্ধগোলক বলি। এখানে দেখো সমতল, আর নিচেরটা হচ্ছে এদের ধারটা হচ্ছে বক্রতল। নিরেট অর্ধগোলকের 2টি তল, একটি ড্যাশ তল, মানে 2টি তল, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। এখানে লিখে নেব সমতল, সমতল, আর অপরটি হচ্ছে বক্রতল, বক্রতল। এবার দেখো এখানে বলা হয়েছে ফাঁকা ঘরগুলো পূরণ করি। ঘনবস্তুর নাম দেওয়া আছে, উদাহরণ দিতে হবে, আর তল সংখ্যা আর তলের ধরন কিন্তু বের করতে হবে। তো গোলক দেখো উদাহরণ দিতে, গোলকের উদাহরণ দিতে হবে, গোলক কী কী হয়, ফুটবল হয়, ঠিক আছে। এখানে আমি লিখে নেব ফুটবল, ফুটবল। আর এর তারপর আরও দিতে পারি, ধরো মার্বেল করতে পারি, মার্বেল। তো দেখো ফুটবল, মার্বেল, এদের তল সংখ্যা কী হয়, একটি হয়, আর তলের ধরন হয় বক্রতল, বক্রতল। এবার দেখো নিরেট অর্ধগোলক কী হয়, বাটি হয়, ঠিক আছে, বাটি। আবার হয় কাটা লেবু, ঠিক আছে, কাটা লেবু। এর তল সংখ্যা কী হয়, 2টি হবে, একটা সমতল একটা বক্রতল। তো লিখব একটি সমতল, সমতল।
তল, আর একটি হবে বক্রতল, একটি বক্রতল। এবার দেখো এখানে একটা আইসক্রিম দেওয়া আছে। আইসক্রিমের কোণের একটি সমতল ও একটি বক্রতল। আইসক্রিমের কোণ, টোপর ইত্যাদি আকারের ঘনবস্তু শঙ্কু আকৃতি। এটা হচ্ছে শঙ্কু আকৃতির। ঠিক আছে, তোমরা 4 ধরনের কিন্তু ঘনবস্তু পেয়ে গেলে। একটি পেয়েছে আয়তঘন, একটি ঘনক, একটি পেলে গোলক, আর একটি পেলে শঙ্কু। এবার দেখো ফাঁকা ঘরগুলো পূরণ করি। এখানে নিরেট শঙ্কুর উদাহরণ, তল সংখ্যা আর তলের ধরন দিতে হবে। তো দেখো এখনই পেলাম আমরা আইসক্রিমের কোণ। তো এটা আমি লিখতে পারি যে আইসক্রিমের কোণ, আর আবার করতে পারি যে টোপর। তল সংখ্যা কি হবে? তল সংখ্যা দুটি, সমতলটি বক্রতল। তলের ধরন হচ্ছে ধরো একটি সমতল, একটি সমতল, আর একটি বক্রতল। বক্রতল। এবার দেখো এখানে দেওয়া আছে দুধের কৌটো। তো মুখবন্ধ কৌটোর একটি বক্রতল, একটি বক্রতল আছে ধারটা, আর দুইটি কিন্তু সমতল পাচ্ছি, উপর আর নিচে। এখানে করতে পারি সমতল, সমতল। প্রান্তরেখা দেখো, এর প্রান্তরেখা দুইটি পাবো, এখানে লিখে নেব দুইটি, দুইটি। কৌটো, পাইপ ইত্যাদি আকৃতির ঘনবস্তুর নাম চোঙ বা বেলন। তোমরা এটাও কিন্তু ভালো করে মনে রাখবে। ঠিক আছে, যে কৌটো, পাইপ ইত্যাদি ঘনবস্তু নাম চোঙ বা বেলন। তোমরা কিন্তু 5 ধরনের ঘনবস্তু চিনতে শিখে গেলে। বুঝতে পেরেছ? এবার দেখো ফাঁকা ঘরগুলো পূরণ করি। তো এখানে কি বসবে আমি তোমাদের সুন্দরভাবে শিখাই। দেখো ধরো এখানে আমি নিরেট চোঙের উদাহরণ দিয়ে দিচ্ছি। ধরো কৌটো, এখানে কৌটো, চোঙ কিন্তু হবে নিরেট হবে। ঠিক আছে, ধরো কৌটো, কৌটো। আবার ধরো এখানে করতে পারি যে পাইপ। তো দেখো তল সংখ্যা কি হবে? তল সংখ্যা হবে এর 3টি হবে, দুটি সমতল হবে। ঠিক আছে, আর একটি হবে বক্রতল। তো এখানে করে নিচ্ছি যে 3। তলের ধরন কি হবে? তলের ধরন হবে দেখো একটি বক্রতল আর দুটি সমতল। তো একটি বক্রতল আর দুইটি সমতল, সমতল। এটা তোমরা করতে পারো যে মুখ বন্ধ পাইপ। ঠিক আছে, মানে দুই দিক মুখ বন্ধ পাইপ, দুই দিক মুখ বন্ধ পাইপ। যদি দুই দিক ফাঁকা থাকে তখন কিন্তু এর তল সংখ্যা 1টি পাবে, আর দুই দিক মুখ বন্ধ থাকতে গেলে এর তল সংখ্যা 3টি পাবে। কৌটোর তো দুই দিক মুখ বন্ধ থাকে আর একটা বক্রতল থাকে। বুঝতে পেরেছ? এবার দেখো পৃষ্ঠ নম্বর 192। এখানে একটি দেখো যে ফাঁপা পাইপ দেওয়া আছে। ঠিক আছে, ফাঁপা নল। তো ঘনবস্তু দেখি খুঁজে পুরো ফাঁপা নলের একটি সমতল, এর সমতল সংখ্যা কি হবে? 2টি হবে। তো সমতল হচ্ছে 2টি, পুরো কিন্তু মানে মুখ ঢাকা আছে, এর মুখ ঢাকা আছে। ঠিক আছে, তো পুরো ফাঁপা নলের 2টি সমতল পেলাম, আর একটি পাচ্ছি বক্রতল। এখানে আমি 1 লিখে নেব। ফাঁপা নলের আকারে ঘনবস্তুর নাম কিন্তু ফাঁপা চং। ঘনবস্তু আমরা 6টি শিখে গেলে। ঠিক আছে, এবার দেখো ফাঁকা ঘরগুলো পূরণ করি। ফাঁপা চোঙের উদাহরণ দিতে হবে, তল সংখ্যা আর তলের ধরন দিতে হবে। ধরো এখানে করতে পারি যে পাইপের অংশ, পাইপের অংশ
আর ইষ্ট। দেখো তল সংখ্যা কী হবে, তল সংখ্যা হবে 3টি হবে, 3টি। তলে ধরুন দেখো, একটি পাচ্ছি বক্রতল, একটি বক্রতল, আর 2টি সমতল। এবার আমরা মিশরের পিরামিডের আকার ও আকৃতি নিয়ে আলোচনা করি ও মাটির পিরামিড তৈরি করি। তো দেখো এখানে পিরামিড এই মতো হয়। তো মিশরে যে পিরামিড দেখি তাদের আঁকার চেষ্টা করি। তো পাশের ছবিতে দেখি ভূমি ও তলদেশ চতুর্ভুজ বা ত্রিভুজ। চতুর্ভুজ হতে পারে বা ত্রিভুজ হতে পারে নিচের ভূমিটা। কোনটা ঠিক তা দাগ দিই। তো এখানে দেখো যে এখানে চতুর্ভুজ আছে, তো এখানে আমি এখানে দাগটা দিয়ে দেবো। এখানে কি পাচ্ছি, ড্যাশটি পার্শ্বতল, পাশে 4টি পার্শ্বতল। পার্শ্বতলগুলির আকার কিসের মতো আছে, ত্রিভুজের মতো দেখতে আছে। এখানে করতে পারি ত্রিভুজাকার, ত্রিভুজাকার। পার্শ্বতলগুলির অগ্রভাগ ক্রমশ শুরু হয়ে একটি ড্যাশতে মিশেছে, মানে শীর্ষবিন্দুতে মিশেছে। এখানে লিখতে পারি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। এই পিরামিডের মোট তল সংখ্যা কতটি পেলাম, পার্শ্বতল 4টি আর নিচে একটি তল, তো মোট হচ্ছে 5টি। তবে পিরামিডের তলদেশ ত্রিভুজাকার অথবা বহুভুজাকার হতে পারে, তোমাদের প্রথমে বোঝালাম আমি। তো এবার দেখো এখানে একটি ত্রিভুজাকার পিরামিড দেওয়া আছে। এই পিরামিডের ভূমি ত্রিভুজাকার। এই পিরামিডের আর এক নাম কিন্তু চতুস্তলক। চতুস্তলকের মোট তল 4টি, তলদেশ ড্যাশটি। তো দেখো এর তলদেশ কি হবে, 1টি হবে, তলদেশ 1টি। এবং পার্শ্বতল কতটি পাচ্ছি, 3টি পাচ্ছি, 3 দিকে 3টি তল আছে। চতুস্তলকের প্রতিটি তল কি হবে, ত্রিভুজাকার হবে। তো এখানে লিখে নেবো আমি ত্রিভুজাকার, ত্রিভুজাকার। এবার দেখো ফাঁকা ঘরগুলো পূরণ করি। তো দেখো এখানে পিরামিডের ধরন দেওয়া আছে। তল সংখ্যা কী হবে, ধার সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা, তলে ধরন কিন্তু বসাতে বলা হয়েছে। ভূমি ত্রিভুজাকার ক্ষেত্র, যদি ভূমিটা হয় ত্রিভুজাকার ক্ষেত্র, মানে এরকম যদি হয়, ঠিক আছে পিরামিডের। তো তল সংখ্যা কী পেলাম, তল সংখ্যা তোমাদের এক্ষুনি শিখলাম আমি, 4টি পেলাম, মানে একটি নিচের তল আর পার্শ্বতল 3টি, 4টি কিন্তু তল সংখ্যা পেয়ে গেলাম। ধার সংখ্যা কী পাবো, নিচে দেখো ধার সংখ্যা, এই ধার 1টি 2টি 3টি আর চারপাশে 3টি, আর 3টি পাত আছে, তো 3টি আর 3টি, মোটে কিন্তু 6টি ধার সংখ্যা পেয়ে গেলাম। শীর্ষবিন্দুর সংখ্যা কি দেখো, এগুলো শীর্ষবিন্দু, তো নিচে পাচ্ছি 3টি শীর্ষবিন্দু আর উপরে 1টি, মোটে হচ্ছে 4টি শীর্ষবিন্দু। এবার দেখো তলের ধরনটা কি হবে, তলের ধরনটা ত্রিভুজাকার হবে, ঠিক আছে। তো লিখতে পারি ত্রিভুজাকার, ত্রিভুজাকার। এবার দেখো ভূমি চতুর্ভুজাকার ক্ষেত্র, মানে ভূমিটা যদি এরকম হয় এই চিত্রের মতো। তো দেখো এক্ষেত্রে তল সংখ্যা কতটি হবে, নিচে একটি তল পাবো আর চারপাশে কিন্তু মানে 4টি আর পাশ আছে, 4টি দিক আছে পার্শ্বতল, তো মোটে হচ্ছে 5টি কিন্তু তল সংখ্যা পেয়ে গেলাম। ধার সংখ্যা দেখো নিচে পাচ্ছি 4টি ধার আর চারপাশে মানে সাইডে করলে 4টি, মোটে কিন্তু 8টি ধার সংখ্যা পেয়ে গেলাম। শীর্ষবিন্দুর সংখ্যা কী পাবো, শীর্ষবিন্দুর সংখ্যা দেখো নিচে পেয়ে যাচ্ছি 4টি আর উপরে 1টি, মোটে হচ্ছে 5টি। আর তলের ধরন কী হবে, তলের ধরন কিন্তু হয়ে যাবে এখানে একটি, মানে নিচেরটা চতুর্ভুজাকার, চতুর্ভুজাকার, আর পাশেরগুলো মানে পার্শ্বতলগুলো 4টি ত্রিভুজাকার, 4টি
ভুজাকার। আর এটা তোমরা করতে পারতে যে একটি ত্রিভুজাকার, মানে তল সংখ্যা নিচে আর পার্শ্বতল হবে 3টি ত্রিভুজাকার। এবার দেখো পৃষ্ঠ নম্বর 193। এখানে দেখো এই ঘন বস্তুটা দেখতে কেমন আছে। এই ঘন বস্তুটা কিন্তু দেখো আয়তকার ঘন বস্তু। তো এই ঘন বস্তুর নাম কি হবে, লিখতে পারি আমি আয়ত ঘন। এর মোট ড্যাশটি তল, এর মোট দেখো নিচে একটি, উপরে একটি, আর চারিদিকে 4টি, মানে 6টি তল হবে। এখানে লিখে নেবো 6টি। পার্শ্বতল দেখো কি হবে, যে এর পার্শ্বতল দেখো, পার্শ্ব মানে কি পাশে, পাশে কিন্তু 4টি তল পেয়ে যাচ্ছি, 1 2 3, আর ওইদিকে একটি 4টি। দুই প্রান্তে উপর নিচে ড্যাশটি তল। তো দেখো দুই প্রান্তে উপর নিচে কিন্তু নিচে একটি আর উপরে একটি পেয়ে যাচ্ছি 2টি তল। এবার দেখো দুই প্রান্ত ত্রিভুজাকার, দেখো এদিকে ত্রিভুজাকার, এদিকে ত্রিভুজাকার, ও পার্শ্বতলগুলি আয়তকার হলে, যদি আয়তকার হয়, দেখো আয়তকার আছে হলে কি হয় দেখি। এই ঘনবস্তুর নাম কি হবে, প্রিজম। তো এই আকৃতির কাচের ফলক দেখছি এই পার্শ্বতল 3টি, দুই প্রান্তে। তো দেখো দুই প্রান্তে কি পাচ্ছি, যে 2টি, এদিকে একটি, দুই প্রান্তে, এই এক প্রান্ত, দুই প্রান্তে 2টি তল আছে। এই প্রিজমের মোট কতটি তল সংখ্যা পেলাম। তো এই প্রিজমে দেখো মোট তল সংখ্যা পাচ্ছি আমি 5টি, নিচে একটি, উপরে একটি, আর চারপাশে 3টি, তিন পাশে 3টি, মোটে পেয়ে গেলাম 5টি তল। এবার দেখো প্রিজমের দুই প্রান্ত বহুভুজাকার আর পার্শ্বতলগুলো আয়তকার হলে কি হয় দেখি। দেখো দুই প্রান্ত বহুভুজাকার, মানে 1 2 3 4 5 6, 6টি বাহুনের তৈরি, তাই এটা হচ্ছে বহুভুজাকার। নিচেও দেখো বহুভুজাকার আছে। তো হলে এর পার্শ্বতলগুলো আয়তকার হলে, পার্শ্বতল দেখো আবার আয়তকার আছে, তো কি হয় দেখছি এর দুই প্রান্তে 2টি তল আছে, দুই প্রান্তে 2টি তল। তো পার্শ্বতল কয়টি হবে, পার্শ্বতল দেখো 6টি হবে, মানে 6টি এর বাহু আছে, সেজন্য 6টি কিন্তু হবে। মোট তল সংখ্যা কতটি পাবো, চারপাশে পাচ্ছি কত, ওই 6 পাশে পাচ্ছি 6টি, আর উপরে একটি, নিচে একটি, মোটে পাচ্ছি 8টি তল। এবার দেখো সুষম আকৃতির ঘনবস্তু না অসম আকৃতির ঘনবস্তু দেখি। তো ইট, বই, বল, আইসক্রিমের কোন, তারপরে কৌটো, ফাঁপা নল ইত্যাদি ঘনবস্তু সুষম আকৃতির ঘনবস্তু, ঠিক আছে। কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো, তো দেখো কিন্তু এবড়ো খেবড়ো পাথরের টুকরো, তারপরে হচ্ছে ধরো আরও করতে পারি আলু, ঠিক আছে, আলু করে দিলাম, আলু বা করতে মেঘ ইত্যাদি ঘনবস্তু অসম আকৃতির ঘনবস্তু। বা এখানে তোমরা করতে পারো ইটের টুকরো, যে কোনো একটা করতে পারো। এখন দেখো এই নিচের প্রশ্নটি তোমরা ভালো করে মনে রাখবে, দেখো তোমরা এগুলো সহজে করতে পারবে। সঠিক উত্তর খুঁজে লিখি। ঘনক একটি বিশেষ ধরনের বেলন, শঙ্কু, আয়তঘন না গোলক। অবশ্যই দেখো তোমাদের প্রথম পৃষ্ঠাতে শিখেছিলাম 189 আর 190-তে, সেটা কি ছিল, আয়তঘন, বুঝতে পারলে। 2 নম্বরে বলা হয়েছে টোপরের আকৃতি, টোপর। তো টোপরের আকৃতি কিসের মতো হয়, পিরামিড, শঙ্কু, প্রিজম না গোলক এর মতো। তো অবশ্যই দেখো এটা শঙ্কুর মতো হবে, এটা শঙ্কুর, আমি মাথায় টিক চিহ্ন দিলাম, বা তোমরা তলায় দাগ দিতে পারো। ঘনবস্তুর মাত্রা 3, 1, 0 না 2, ঘনবস্তুর মাত্রা কি হবে, ঘনবস্তুর মাত্রা কিন্তু 3 হবে। তো এখানে আমি 3 করে নেব, মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, মাত্রা 3টি পেয়ে গেলাম। তো একটি আয়তঘন হলো জলের পাইপ, পেন্সিল না বাক্স না মার্বেল। তো এখানে দেখো একটি আয়তঘন, দেখতে মানে আয়তকার মতো হবে, পাইপ তো হবে না, পেন্সিলটাও তো হবে না, বাক্স হবে, মার্বেল কিন্তু হবে না। এবার দেখো 5 নম্বর, একটি থামের আকৃতি ঘনক, শঙ্কু, চোঙ না গোল।
তো দেখো একটি থামের আকৃতি হয় চোঙ হবে। এবার দেখো 6 নম্বরে বলা হয়েছে লুডো ছক্কার আকৃতি ঘনক, শঙ্কু, গোলক না চোঙ। তো লুডো ছক্কার আকৃতি হবে এখানে ঘনক হবে। 7 নম্বরে বলা হয়েছে আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম, পিরামিড, চোঙ না শঙ্কু। তো দেখো তোমাদের এটা কিন্তু হয়ে যাবে আয়তঘন একটি বিশেষ ধরনের প্রিজম হবে। এখানে প্রিজম মাথায় টিক চিহ্ন দিয়ে দেবো। 8 নম্বরে বলা হয়েছে শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র না ত্রিভুজাকার ক্ষেত্র, বর্গক্ষেত্রাকার না আয়তক্ষেত্রাকার। তো দেখো এখানে কিন্তু বৃত্তাকার ক্ষেত্র হয়ে যাবে, মানে শঙ্কু তলদেশটা হবে বৃত্তাকার ক্ষেত্র। এখানে আমি এর মাথায় টিক চিহ্ন দিয়ে দেবো। 9 নম্বরে বলা হয়েছে চোঙের বক্রতল। চোঙের বক্রতল একটি কিন্তু হবে। এবার দেখো পৃষ্ঠ নম্বর 194। দেখো পৃষ্ঠ নম্বর 194 বলা হয়েছে এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি আছে। এখানে গ্লাস অনেকটা চোঙের আকৃতির কাছাকাছি আসছে। তো বাটি দেখো বাটিটা অর্ধগোলকের আকৃতির কাছাকাছি আসছে, লিখে নেব অর্ধ গোলক। এখানে দেখো এই ধান মাড়াই এর উপরের অংশটা, ধান মাড়াইয়ের উপরের অংশ বা ধানের মাড়াই এর উপরের অংশটা এটা আসছে শঙ্কুর মতো। দেখো শঙ্কুর মতো আসছে, তো এখানে লিখে নেব শঙ্কু। শঙ্কু আকৃতি এবং নিচের অংশটা আসে দেখো চোঙের মতো আসছে, এখানে লিখব চোঙ। এখানে দেখো যে মুখ খোলা টিন, তেলের টিন, তো মুখ খোলা আছে, এর আকৃতি কিসের মতো আসছে? এর আকৃতি আসছে যে চোঙের মতো আসছে। ঠিক আছে, এখানে আমি লিখে নেব চোঙ। এবার দেখো এখানে বোতল দেওয়া আছে, তো বোতল আকৃতি কিসের মতো আসছে? চোঙের মতো আসছে, তো এখানে লিখে নেব আমি চোঙ বা শঙ্কু তোমরা করতে পারো। দেখো উপর অংশটা শঙ্কু আসছে আর নিচের অংশটা চোঙের মতো আসছে। তো প্রথমে ধরো চোঙ দিলাম আমি, চোঙ ও শঙ্কু। এবার দেখো এই নিচের প্রশ্নটি মন দিয়ে বোঝো। ফাঁকা ঘরগুলো পূরণ করি। তো 1 নম্বরে বলা হয়েছে আয়তঘনের প্রতিটি তল কি হবে? আয়তকার হবে। তো এখানে লিখে নিচ্ছি আয়তকার। 2 নম্বরে বলা হয়েছে আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে 90 ডিগ্রি কোণে নত থাকে। ঠিক আছে, তো এখানে দেখো আমি এখানে লিখে নেব 90 ডিগ্রি। 3 নম্বরে বলা হয়েছে ঘনকের প্রতিটি তল। ঘনকের প্রতিটি তল হবে তোমার ঘনক মানে হচ্ছে ধরো লুডো ছক্কা, এর প্রতিটি তল হবে বর্গাকার, মানে চারটি বাহু কিন্তু সমান হবে, বর্গাকার। ঘনকের দুটি উদাহরণ। তো ঘনকের দুটি উদাহরণ দিতে হবে। এখন তোমাদের বোঝালাম আমি একটি ঘনক ধরো আমি করতে পারি ইট করে দিলাম। ঠিক আছে, আর একটি ধরো করতে পারি যে ছক্কা, লুডোর ছক্কা তোমরা খাতায় কিন্তু করে নেবে। এবার দেখো 5 নম্বর বলা হয়েছে গোলকের ড্যাশটি ও ড্যাশ তল থাকে। তো দেখো গোলকের একটি তল থাকবে আর সেটা হবে বক্রতল। বুঝতে পেরেছ? বক্রতল, এখানে তল দেওয়া আছে, তো বক্র শুধু লিখলেই হয়ে যাবে। এবার দেখো 6 নম্বরে বলা হয়েছে প্রিজমের পার্শ্বতলগুলি। তো কেমন দেখতে হবে? প্রিজমের পার্শ্বতলগুলি হবে আয়তকার হবে বা বর্গাকারও হতে পারে। তো এখানে করে দেবো আয়তকার, আয়তকার বা বর্গাকার। 7 নম্বরে বলা হয়েছে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা ড্যাশ হবে। তো পিরামিডের পার্শ্বতলগুলি মানে পাশের তলগুলি অবশ্যই দেখো ত্রিভুজাকার হবে। তো এখানে করে দিতে পারি আমি ত্রিভুজাকার।
তোমরা যদি বুঝতে না পারো তোমরা কিন্তু অবশ্যই যেগুলো বুঝলাম আগে সেগুলো ছবিগুলো দেখবে, তবে কিন্তু বুঝতে পেরে যাবে। 8 নম্বরে বলা হয়েছে গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু, চোঙ আকৃতির ঘনবস্তু। তাহলে তাহলে চোঙ ঘনবস্তু। মার্বেল একটি ড্যাশ ঘনবস্তু, মার্বেল একটি হচ্ছে তোমার গোলক, গোলক ঘনবস্তু। এবার দেখো গোলকের ড্যাশ মাত্রা আছে, গোলকের কি হবে, 3টি মাত্রা হবে, একটি বক্রতল আর 2টি সমতল। এখানে করতে পারি 3টি মাত্রা আছে। এখানে দেখো বলা হয়েছে চেষ্টা করে লিখি। ঘনবস্তু কাকে বলে উদাহরণ দিই। তোমাদের প্রথমে শিখেছি ঘনবস্তু কাকে বলে, যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে এবং যারা স্থান দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। ধরো আমি এখানে লিখে দেখাচ্ছি। ধরো 1 নম্বর লিখব যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা আছে এবং যারা স্থান দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে। উদাহরণ দেখো, তো লিখতে পারি যেমন লিখতে পারি ইট, বই ইত্যাদি, আরও তোমরা দিতে পারো। এবার দেখো 2 নম্বরে বলা হয়েছে আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম লিখি। তো এগুলো লিখতে পারি আমরা। ধরো 2 নম্বর দিয়ে আমি এখানে নিচে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় করে নেবে। লিখতে পারি যে আমার দেখা ঘন বস্তুগুলি হলো বই, তারপরে করতে পারি ধরো ইট, তারপরে ধরো করতে পারি জলের বোতল, ঠিক আছে। তো আরও কিছু করতে পারো, ধরো ইত্যাদি। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।